ওয়েলকাম টু বোস ফিজিক্স। আজকের বিষয় স্থির তড়িৎ। তোমাদের বইতে যেটাকে ইউনিট 1 হিসাবে উল্লেখ করা আছে, সেই ইউনিট 1-এর প্রথম অধ্যায় স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এবং তার গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রথম প্রশ্ন, একটি ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা মোটামুটি সবাই তোমরা জানো। তবে কোনো একটি বস্তুর আধান হতে পারে নিচের কোনটি? এভাবে অপশান দেওয়া থাকে। দেখো, আগে প্রথমেই আমি পাশে একটা ব্র্যাকেটের মধ্যে একটা জিনিস লিখে রেখেছি, কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এনি। খুব সহজ জিনিস, জাস্ট এটা একটুখানি জেনে রাখার জন্য যাতে অঙ্ক তোমরা করে উঠতে পারো। এটাকে বলা হয় আধানের কোয়ান্টাম নীতি। এই আধানের কোয়ান্টাম নীতি কি বলে? যে কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়। কোনো আহিত বস্তুর আধান সর্বদাই ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হয়। ঠিক আছে? আবার কেউ যদি এভাবেও বলে যে কোনো আহিত বস্তুর আধান কখনোই ইলেকট্রনের আধানের ভগ্নাংশ হয় না, এভাবেও কিন্তু বলতে পারে। এবং এই যে কিউ ইকাল টু এনই লিখলাম, এই কিউ মানে হচ্ছে মোট আধান, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব লিখে দেওয়া আছে। এবার কোনো কি বলেছে, কোনো একটি বস্তুর আধান হতে পারে নিচের কোনটি? এবার একটু পরপর খেয়াল করো। এটা 1.6-এর কোনো গুণিতকেই আসে না, এটা কোনো গুণিতকে আসে না, পূর্ণ সংখ্যার গুণিতকে। কিন্তু এটা দেখো একটা পূর্ণ সংখ্যার গুণিতকে আসে, এটা আবার পূর্ণ সংখ্যার কোনো গুণিতকেই আসে না। তাহলে এইটাই হচ্ছে রাইট অপশান। যেটা এই 1.6-এর পূর্ণ গুণিতকে আসবে সেটাই হতে পারে ওই বস্তুর আধান। এটা আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নেক্সট প্রশ্নটা দেখো, কোনো বস্তুতে আধান 2.6 ইন্টু ই মানে ইলেকট্রনের আধান, এই তথ্য কোন নীতিকে লঙ্ঘন করে? আধানের সংরক্ষণ, আধানের সংযোজন, আধানের বিয়োজন, কোনোটিই নয়। এবার আমরা একটু আগেই বললাম যে কোনো বস্তুতে আধান এন ইন্টু ই হবে। কি বললাম? কিউ ইকুয়াল টু এন ইন্টু ই হবে। এন মানে কি? একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কত আছে? 2.6। তার মানে এটা কোনো পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটা কোন নীতি মেনে চলছে, কোন নীতিকে লঙ্ঘন করছে আর কোন নীতিকে মেনে চলছে? এই জিনিসটা কিউ ইকুয়াল টু এনিকে যদি মেনে চলতে হয় তাহলে আধানের কোয়ান্টাম নীতিকে মেনে চলবে। তাহলে যদি না মেনে চলে এই যে ভগ্নাংশ সংখ্যা, তাহলে কোয়ান্টাম নীতিকেই লঙ্ঘন করে। তাহলে এই তিনটের একটা অপশানও হবে না, এই কোনোটিই নয়। আর যদি পরীক্ষায় দেওয়া থাকে তাহলে কোন নীতিকে লঙ্ঘন করে এখানে উল্লেখ থাকতো, আধানের কোয়ান্টাম নীতিকে সে লঙ্ঘন করে। এবার আসি নেক্সট অঙ্কে। নেক্সট দিয়েছে 1 কুলম্ব মিটার টু দি পাওয়ার -2, মানে যদি 1 কুলম্ব পার মিটার স্কোয়ারও লিখতো তাহলেও একই মানে দাঁড়াতো। 1 কুলম্ব, সি দিয়ে শুধু বোঝালে কুলম্ব বোঝায়, মিটার টু দি পাওয়ার -2 সমান এক্স ইএসইউ সেন্টিমিটার টু দি পাওয়ার -2 হলে এক্সের মান কত? এখানে দুটো সম্পর্ক আমাদের একটুখানি মনে রাখতে হবে। সেই সম্পর্ক দুটো আমি একটুখানি লিখছি, সেটা একটুখানি দেখে নাও, তাহলেই তোমরা বুঝতে পারবে। 1 কুলম্ব, সিটা বড় হাতের লিখতে হয়, মিটার টু দি পাওয়ার -2, এইটা 1 কুলম্ব। ঠিক আছে? তাহলে এটা যদি 1 কুলম্ব লিখলাম, পুরো অক্ষরে প্রথমবার লিখলাম, পরে আর লিখব না, এটা ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার। তাহলে 1 কুলম্ব মানে কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। আর 1 মিটার স্কোয়ার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার মানে 100 সেন্টিমিটার হলে 4 হয়, 10 টু দি পাওয়ার 4, এইটা হয়ে যায় সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? এই জিনিসটা একটুখানি ভালো করে খেয়াল করে দেখো। এবার দেখো ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার চলে এলো, তার মানে সঠিক উত্তর কত হবে? 3 ইন্টু 10 টু দি পাওয়ার এই যে 9, 4, তাহলে 5 ইএসইউ সেন্টিমিটার আছে, তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক দেখো, 1 মোল ইলেকট্রনের ভর কত? তাহলে 1 মোল ইলেকট্রন মানে কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। তাহলে 1 মোল ইলেকট্রন, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.1 ইন্টু
10⁻⁻31 কেজি। বারবার বলছি এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, যে এইগুলো কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের ভর, এইগুলো। তাহলে এইটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে হয় মোটামুটি 5.81 ইন্টু 10⁻⁻8 কেজি। এবার তুমি যদি এইটাকে কেজিতে সরাসরি নিয়ে চলে আসো মিলিগ্রামে, কারণ এখানে সব উত্তর দেখো মিলিগ্রামে দেওয়া আছে, তাহলে মিলিগ্রাম কত হবে? ইন্টু 10⁻6 মিলিগ্রাম। তাহলে এখান থেকে বসায় 10⁻², তার মানে দশমিক এক ঘর সরে যাবে, -5481 মিলিগ্রাম। তাহলে এই উত্তরটা এটাই হলো রাইট অপশান। এবার আরেকটা নেক্সট অঙ্কে দেখো, 5 নাম্বার অঙ্ক। একটি গোলকে 10⁶ সংখ্যক ইলেকট্রন দিলে গোলকের আধানের পরিমাণ কত হবে? এই প্রশ্নটা একটুখানি জাস্ট আধানের পরিমাণটা জানতে চেয়েছি, তোমাকে কিন্তু অন্য কিছু জানতে চাইনি। তাহলে তোমাকে যদি 10⁶ সংখ্যক ইলেকট্রন দেয়, তাহলে কত ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 সি। ঠিক আছে, এত কুলম। তার মানে দেখো 1.6, এটা চলে গেল, তাহলে ইন্টু 10⁻⁻13 কুলম। উত্তর কমপ্লিট। এইভাবেই কিন্তু অঙ্কগুলো একটু শর্ট কোশ্চেন, জাস্ট একটুখানি মাথায় রেখে এগুলো করতে হবে, কারণ এগুলো একদম বেসিক অঙ্ক। এই বেসিক অঙ্কগুলো কিন্তু তোমাদের ভুললে চলবে না। ঠিক একই টাইপের অঙ্ক দেখো, একটি নিস্তড়িত ধাতব গোলক থেকে 10⁻12 সংখ্যক ইলেকট্রন বের করলে গোলকের আধান কত হবে? তাহলে ইলেকট্রন বের করে দিচ্ছি। ইলেকট্রন যদি বের করে দিই তাহলে কি হবে? গোলকের আধান ধনাত্মক আধান। ঠিক আছে, তাহলে কতগুলো 10⁻12 সংখ্যক ইলেকট্রন বার করছি। তাহলে 10⁻12 সংখ্যক যদি ইলেকট্রন আমি বার করি, তাহলে কত হবে ইলেকট্রনের আধান? 1.6 -19 কুলম লিখে দিলাম, ইন্টু কত বের করেছি? 10⁻12 সংখ্যক। তাহলে টোটাল এটা কত হলো? 1.6 ইন্টু 10⁻⁻7 কুলম। কিন্তু খেয়াল করো এখানে মাইক্রোকুলম্বে উত্তর দেওয়া আছে, সব মাইক্রোকুলম্বে উত্তর দেওয়া আছে। তাহলে মাইক্রোকুলম কত হয়? 1 মাইক্রোকুলম মানে হচ্ছে 10⁻⁻6 কুলম। তাহলে এইখান থেকে যদি নাও, তাহলে একটা চলে গেল এইদিকে, তার মানে 0.16 মিউসি। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? এইটা হবে। এবার নেক্সট অঙ্কে আসো। নেক্সট অঙ্কে বলছে নিস্তড়িত ধাতব পাত থেকে যখন 10⁻19 সংখ্যক ইলেকট্রন বের করা হয় তখন এর তড়িতাধান। এইবার এই পজিটিভ নেগেটিভের ব্যাপারটা কিন্তু এবার এখানে আরও পরিষ্কার করে দিয়েছি। সেটা কীরকম? তাহলে ইলেকট্রনের আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। কত বের করছি? 10⁻+19 সংখ্যক ইলেকট্রন বার করছি। তাহলে দেখো 1.6 এত কুলম। কিন্তু কি বলা হচ্ছে? কত সংখ্যক ইলেকট্রন বার করা হচ্ছে, এত সংখ্যক ইলেকট্রন বার করা হচ্ছে। তাহলে তড়িতাধান কি হবে? দিস ইজ দ্য পজিটিভ সাইন। সেই জন্য 7-এর উত্তর অবশ্যই অপশান এ হবে। নেক্সট দেখো, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, ভালো করে দেখবে অঙ্কটা, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের ওপর 6 কুলম্ব আধান রাখা হলো। আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? আমরা জানি যে আধানের তলমাত্রিক ঘনত্ব যাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা মানে হচ্ছে মোট আধান ডিভাইডেড বাই যে বস্তুতে সেই আধানটা দেওয়া হয়েছে তার মানে বাইরের ক্ষেত্রফল, তার যে বহির্পৃষ্ঠ যেটা পাবো, সেই বহির্পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, আর কিউ হচ্ছে যে আধানটা তার বহির্পৃষ্ঠে যেটা দেওয়া হয়েছে। এবার সিগমা কি বললাম? তলমাত্রিক ঘনত্ব। তাহলে 5 সেন্টিমিটার বাহুবিষ্ট ঘনকের ওপর 6 কুলম্ব আধান রাখা হলো। আধানের তলমাত্রিক ঘনত্ব কত? এই ফর্মুলা দিয়ে এবার এসো। কত আধান রাখা হয়েছে? 6 কুলম্ব আধান রাখা হয়েছে, 6c লিখে ফেলো, ডিভাইডেড বাই কত 5 সেন্টিমিটার বাহুবিষ্ট একটি ঘনক। তাহলে একটা ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য হয় a, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? 6a স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 6 ইন্টু 5 স্কোয়ার, তার মানে 6 ইন্টু 25। তাহলে এখানে হচ্ছে কত? 6 ইন্টু 25 সেন্টিমিটার স্কোয়ার। এবার দেখো এই যে বসালাম তাতে কি বেরোলো? কুলম পার সেন্টিমিটার স্কোয়ার।
কিন্তু আমার উত্তরে সমস্ত উত্তর দেওয়া আছে কুলম্ব পার মিটার স্কোয়ারে, সমস্ত উত্তর দেখো কুলম্ব পার মিটার স্কোয়ারে উত্তর দেওয়া আছে। তাহলে প্রথমে আগে 6 কেটে দাও, তাহলে এইখানে আগে কুলম্ব পার কি হবে, সেন্টিমিটার মিটার করতে হবে, এখানে রয়ে গেল 1/25। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমি এইখানেই মিটার করতে যাই তাহলে 25 জায়গায় 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার থেকে মিটার, তাহলে মিটার করলে কত আসে 10⁻1 সেন্টিমিটার, তার মানে এখান থেকে মিটার করলে 10⁻⁴, তাহলে উপরে চলে গেল 10⁻4 ডিভাইডেড বাই 25 এত, তার মানে এই সংখ্যাটা হয়ে যাবে কত 4 0/25 কুলম্ব পার মিটার স্কোয়ার, তার মানে 25 দিয়ে 400, ঠিক আছে, তাহলে উত্তর হবে কত 400 কুলম্ব পার মিটার স্কোয়ার। এই ডি অপশান 400 কুলম্ব পার মিটার স্কোয়ার এটাই হবে সঠিক উত্তর। এইটা একটুখানি দেখে নাও, তাহলেই বুঝতে পারবে, ক্যালকুলেশনটা একটু ডিফোকাসড হয়ে গিয়েছিল, এটা একটু দেখে নাও। নেক্সট সমস্যা নিয়ে আসি। যখন আমরা 60 ওয়াট একটি বাল্ব সুইচ অন করি তখন প্রতি সেকেন্ডে ফিলামেন্টের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা কত? এটা একটা পরীক্ষার অঙ্ক, তবুও আমি এই অঙ্কটা স্পেশাল মনে করি এবং এই অঙ্কটা আমি দিয়েছি এই কারণে। সেটা হচ্ছে প্রথমেই বলে রাখি যে এই যে বলেছে বাল্বের সুইচ অন করি, এখানে সরবরাহ লাইন আমরা তাহলে ধরেই নেব 220 ভোল্ট। তাহলে P = VI সমীকরণে যদি P 60, V 220 আর I বসাই, তাহলে I = 60/220 মানে 6/22 হবে, ঠিক আছে। এবার আমরা জানি কি বললাম, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা Q = Ne, এই ফর্মুলা দিয়েই আধানের কোয়ান্টার নীতি দিয়ে ইলেকট্রন সংখ্যা বের হয়, তাহলে N = Q/E, তাহলে এটা মানে কত, Q মানে IT/E। এবার বলেই দিয়েছে প্রতি সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ড হলে এই মানটা বেরোবে I/E। তাহলে I এর মান কত 6/22 ইন্টু 1.6, এইটা গুণ হবে ইন্টু 10⁻⁻19। এইটা যদি আমরা পুরো ক্যালকুলেশন করি, এই পুরো ক্যালকুলেশনটার মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট উত্তর দাঁড়ায় 1.7 ইন্টু 10⁻18, এই উত্তরটা দাঁড়ায়। কিন্তু দেখো অপশানে কোনো উত্তর মেলে না, শুধু এইটা খুব কাছাকাছি যায়, এই অপশানের উত্তরে এইটাই খুব কাছাকাছি উত্তর যায়। এইটা অঙ্কটা একটুখানি ভালো করে দেখো, কিন্তু এই অপশানটাই সেই জন্য তখন হবে রাইট অপশান। এই যে এই ক্রমের যে মিল, এই ক্রমের মিলটাই কিন্তু আমাদের কাছে মূল ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে দেখে রেখো। নেক্সট অঙ্ক দেখো, উলের সাথে ঘর্ষণে একটি পলিথিনে 1.6 ইন্টু 10⁻⁻6 কুলম্ব আধান জমা হলে উল থেকে পলিথিনে স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা কত? সেই একই কথা, আধানের পরিমাণ কত সেখান থেকে ইলেকট্রন সংখ্যা কত, সেই ফর্মুলা যদি বসাও N = Q/E, তাহলে দেখো কিউ এর মান 1.6 ইন্টু 10⁻⁻6 কুলম্ব ডিভাইডেড বাই E মানে 1.6 ইন্টু 10⁻⁻13, 19, তাহলে এটা কেটে গেল, তাহলে উপরে চলে যাবে 10⁻13 এত সংখ্যক, ঠিক আছে। এটা ইলেকট্রনের আধান, তাহলে সিসি কেটে গেল, তাহলে এত সংখ্যক ইলেকট্রন কোথায় যায়, উল থেকে পলিথিনে এত সংখ্যক ইলেকট্রন যায়। এবার নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটাও একটি পরীক্ষার প্রশ্ন এবং এখানে উত্তর অপশান কোনোটাই দেখবে তোমরা মিলবে না, কারণ হচ্ছে যে পরীক্ষায় অপশানটা দেওয়া হয়েছিল এই অপশানগুলো কিন্তু ভুল আছে। আমি ইচ্ছা করেই প্রশ্নটা ডিটো তুলে দিয়েছি তোমাদের সুবিধার জন্যই, কোথাও যাতে ভুলটা না হয়। দেখো 100টি ইলেকট্রনকে একটি গোলক থেকে অন্য গোলকে স্থানান্তরিত করলে দুটি গোলকের মধ্যে ভরের পার্থক্য কত হবে? একটুখানি ভালো করে খেয়াল করো যে এই একটা গোলক, এই একটা গোলক, এখান থেকে 100টা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে, তার মানে 100 ইন্টু এমইটা ধরে নেওয়া হয়েছে ইলেকট্রনের ভর, এটা ইলেকট্রনের ভর হিসাবে ধরে নেওয়া হলো। তাহলে এখান থেকে যদি 100টা ইলেকট্রনের ভর কমে, তাহলে এখানে 100টা ইলেকট্রনের ভর বাড়লো, তাহলে বৃদ্ধি কত হলো, মানে এইটার সাথে এইটার বৃদ্ধি কত হলো, তার মানে হলো এইটা মাইনাস এইটা বা এইটা মাইনাস অফ মাইনাস এইটা, তার মানে এই দুটোর পার্থক্য হচ্ছে 200 এমই।
এখানে কোনো অপশানই মেলে না। এইটাই একটা প্রিন্টিং মিস্টেক, যেখানে উত্তর হবে 200 ME। এইটা সঠিক উত্তর হবে 200 ME। এইটা কিন্তু একটুখানি ভালো করে খেয়াল রেখো। নেক্সট অঙ্কে আসি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, যদি একটি গোলকীয় আধানের বিন্যাসের ঘনত্ব রো আর ইকুয়াল টু রো 0 A বাই আর যখন আর লেস দ্যান ইকুয়াল টু এ এবং 0 যখন আর গ্রেটার দ্যান এ, তবে বিন্যাসের মোট আধান কত? তাহলে এই সমস্ত ক্ষেত্রে প্রথমেই আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা আধান একটা বিন্যাসের গোলকীয় আধানের বিন্যাসের ঘনত্ব দিয়েছে, তার মানে ধরে নিতে হবে যে এই আধানটা একটা ভলিউমে কেন্দ্রীভূত আছে, এবং সেক্ষেত্রে এই যে আর গ্রেটার দ্যান এ, তার মানে ব্যাসার্ধ মোটামুটি এটাই, এ হচ্ছে এর ব্যাসার্ধ, এটাই ধরে নিতে হবে, এবং এর ভেতরেই আধানটা আছে, বাইরে কিন্তু আধানটা নেই, মানে ওর ভলিউমের মধ্যেই আছে। এই অপশানটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ওই ভলিউমের মধ্যেই আধানটা আছে। দেখো, এর ভেতরে আধানের ঘনত্ব আছে, বাইরে নেই, তার মানে ওই আয়তনের মধ্যে আধানটা কেন্দ্রীভূত আছে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। এর ফর্মুলা আমরা যেভাবে লিখি সেরকম নয়, কিন্তু এটা একটুখানি দেখে নাও যে এইভাবে কিন্তু আমরা আয়তন ভিত্তিক আধান বন্টনের ফর্মুলা হচ্ছে এটা। পরবর্তী চ্যাপ্টার আমরা যখন যাব তখন এটা আমরা বুঝিয়ে দেবো যে কেন আধান বন্টনটা এরকম গিয়েতে লেখা হয়। এবার আমরা জানি ভি ইকুয়াল টু কত, 4/3 পাই আর কিউব, যদি ওই গোলকীয় আধানের ব্যাসার্ধ হয়, তাহলে ডিভি কত, 4/3 পাই 3 আর স্কোয়ার, এদিকে হবে ডিআর, 3 কেটে গেল, তাহলে 4 পাই আর স্কোয়ার ডিআর। তাহলে এইখানে ডিকিউ ইকুয়াল টু রো মান এখনো কিন্তু আমি বসাইনি, 4 পাই আর স্কোয়ার ডিআর। এই যে এবার ইন্টিগ্রেশন হবে ডিকিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন রো 0 আর বাই এ, এটুকুনিই ধরবো, কারণ বাকিটুকুনি তো শূন্য, বা আধানের ওই অংশটা বাদ দিয়ে, ওই আয়তনটা বাদ দিয়ে বাকি সবই তো শূন্যের বিলং করছে, তাহলে আমার আর ধরার দরকার নেই। তাহলে আর স্কোয়ার ডিআর, তাহলে এটা 0 টু এ, এটা 0 টু কিউ আধান ধরে নিচ্ছি, তাহলে এটা রো 0 বাই এ ইন্টু 4 পাই 0 টু এ আর স্কোয়ার, আর কিউব, এই যে স্কোয়ার আর আর, এটা ধরে ডিআর। তাহলে এখানেই হচ্ছে রো 0 এ ইন্টু 4 পাই, আর এইটার ইন্টিগ্রেশন করলে কি হয়, আর টু দি পাওয়ার 4/4, তার মানে এইটাকে যদি 0 টু এ ক্যালকুলেশন করি তাহলে আমার কি পাবো, এ টু দি পাওয়ার 4/4, তাহলে এ টু দি পাওয়ার 4/4, 4 কেটে গেল, তাহলে রো 0 পাই এ কিউব। এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে দেখে রেখো, এই ধরনের অঙ্ক কিন্তু সারফেস দিয়েও আসতে পারে, তখন এখানে সারফেসে কি ধরবো, 4 পাই আর স্কোয়ার ধরবো, এইভাবেও কিন্তু অঙ্কটা হয়। নেক্সট এক অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটাও ঠিক এইরকমই। নেক্সট অঙ্কটা বলেছে এল দৈর্ঘ্যের একটি তারকে আমরা এমনভাবে রেখেছি, ঠিক আছে, এক্স অক্ষের উপর এমনভাবে রেখেছি যাতে তার রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, এই যেখানে ধ্রুবক, তারের মোট আধান কত। এই অঙ্কটা করতে গেলে আমার কিছুই নয়, একই ফর্মুলা, এটা কি ডিকিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল, ঠিক আছে, তখন এই রৈখিক আধান ঘনত্বকে ল্যামডা দিয়ে চিহ্নিত করা হয়, আয়তনের ক্ষেত্রে রো দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। তাহলে এইটা যদি আমি কিউ একদম সরাসরি বসিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন ল্যামডা ডি এক্স, এই এলটাকে আমি এখন এক্স ধরে নিচ্ছি, অসুবিধা নেই কিছু, কারণ এক্স অক্ষের ওপর রেখেছে, এল এখানে কোনো ফ্যাক্টর নাই, এক্স অক্ষের ওপর রেখেছে বলে। তাহলে এইবার ল্যামডা কত, এ এক্স স্কোয়ার ডিএক্স। এবার দেখেছি লিখেছি কি, এক্স অক্ষের ওপর এল দৈর্ঘ্যের তার রাখা হয়েছে, তার মানে ইটস আ ডেফিনিট ইন্টিগ্রাল। তাহলে এ ইন্টু এটা কত হবে, এক্স কিউব বাই 3 0 টু এল, তার মানে এটা কত হবে, এ এল কিউব বাই 3। এই অঙ্কগুলো কিন্তু একটুখানি খেয়াল রেখো, তারের মোট আধান কিন্তু আমাদের বেরিয়ে গেল। এই পোর্শনগুলো একটু ভালো করে না দেখলে কিন্তু পরবর্তীকালে অঙ্ক করতে বুঝতে দুটোই অসুবিধা হবে। নেক্সট অঙ্ক দেখো, একটি কাঁচের টুকরোকে পশম দিয়ে ঘষলে 3.2 × 10⁻⁻7
কুলম্ব ঋণাত্মক আধান পাওয়া যায়, কতগুলি ইলেকট্রন পশম থেকে কাঁচে গেল। এই অঙ্কটাও ঠিক একই রকম, ইলেকট্রনের সংখ্যা বার করতে দিয়েছে, আধানের পরিমাণ বলে দিয়েছে। তাহলে কি হবে, 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম্ব ডিভাইডেড বাই 1.6 ইলেকট্রনের আধানের দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা কত হবে, দেখো 2 কাটলো আর এদিকে হলো 12, তাহলে 2 ইন্টু 10⁻12 সংখ্যক ইলেকট্রন গেল। নেক্সট দেখো, একটি বস্তুতে 1.5 ইন্টু 10⁻7 সংখ্যক অতিরিক্ত ইলেকট্রন আছে, বস্তুর আধানের মান কত। তাহলে অতিরিক্ত ইলেকট্রন যেটা থাকবে, তাহলে নিস্তড়িত আছে, নিস্তড়িত থেকে অতিরিক্ত ইলেকট্রন, তাহলে আধানের মানটা সেই ইলেকট্রনের পরিমাণ দিয়ে সূচিত হবে। তাহলে 1.5 ইন্টু 10⁻7 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19, এই ক্যালকুলেশনটা কি হবে, দেখো এইটা গুণ করলে হয় 2.4, ঠিক আছে। 15 15 গুণ করো আগে, 225 225 1 226 226 আর 16 240, এটা মুখে মুখে গুণটাও করা যায়, একটু শিখে নিলেই গুণটা করতে পারবে। -12, তাহলে এত কুলম্ব ওই বস্তুতে আধানের মান। এইভাবেও তোমরা অঙ্কটা বের করতে পারো। তারপরের অঙ্ক দেখো, একটি তড়িৎ নিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রন সরালে পাতটি 1 ইন্টু 10⁻17 কুলম্ব ধনাত্মক আধান পাবে, কত ইলেকট্রন সরালে। তাহলে প্রথমেই আগে কি করবে, প্রথমেই আগে 1 ইন্টু 10⁻7কে দিয়ে ভাগ করে দিলে ইলেকট্রনের আধান দিয়ে, আর কিচ্ছু করতে হবে না। তাহলে এইটা 1 ডিভাইডেড বাই 1.6, এইটা করলে আসে 0.625 ইন্টু 10⁻12। তাহলে এইটা যদি একটুখানি করে নাও, যে এটা আসবে হচ্ছে এই যে 7 হলো, তাহলে এইখানটায় 0.625 মানে 6.25, এইটা যদি 10 এদিকে নিয়ে চলে যাও, 10 দিয়ে যদি গুণ করে নাও ইন্টু 10⁻11, এই এত সংখ্যক ইলেকট্রন মানে যদি সরানো হয় তাহলে এটা ধনাত্মক আধান পাবে। এইভাবেও কিন্তু ক্যালকুলেশনটা করা হয়। কি করলাম বুঝে নাও, এটা 10 ইন্টু 10⁻11, তাহলে 10, তাহলে 6.25। এই ক্যালকুলেশনটা অপশানে কিন্তু 7 ইন্টু 10⁻11ও কিন্তু পরীক্ষায় ছিল, সেই জন্য কিন্তু এই অঙ্কটা আরেকবার দেখানোর জন্যই কিন্তু আমি এই অঙ্কটা আরেকবার করলাম। নেক্সট অঙ্কটা দেখো, 1000টি ক্ষুদ্র আহিত তরল বিন্দু যুক্ত হয়ে একটি বৃহৎ তরল বিন্দু গঠন করে। একটি ক্ষুদ্র তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, তবে বৃহৎ তরল বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্ব কত। এখানে কোনো কিছু বলে দেওয়া নেই সেরকমভাবে, সেই জন্য প্রথমেই আগে তুমি ধরে নাও যে ক্ষুদ্র তরল বিন্দু তার ব্যাসার্ধ হচ্ছে আর বৃহৎ তরল বিন্দু তার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র তরল বিন্দুতে আধান ধরে নিই যদি কিউ, আর এইখানে কি বলা হয়েছে যে আধানের তলমাত্রিক ঘনত্ব বের করতে হবে বৃহৎ ইয়ের জন্য। তাহলে এইখানে কটা আধান তৈরি হবে, মানে বৃহতে কতগুলো আধানের সংমিশ্রণ হবে সেটা আমি ধরে নিচ্ছি কিউ। কতগুলো আধান থাকবে, 1000 কিউ। এইটা একটুখানি আগে দেখে নাও যে ক্ষুদ্র তরল বিন্দু আর তার প্রত্যেকটা আধান, এবার বৃহৎ তো এই কটা মিলিয়ে বৃহৎ তৈরি হয়েছে, তাহলে এর আধান কত হবে, এই যে 1000খানা ক্ষুদ্র আহিত তরল বিন্দু, তাহলে 1000 কিউ। তাহলে 4/3 পাই আর কিউব, ভালো করে দেখবে এই যে এইটার আয়তন বের করছি, এই 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু 1000। তাহলে এইখান থেকে আমি যদি 4/3 পাই কেটে দিই, এটা 10 কিউব করি, তাহলে আমরা ক্যাপিটাল আর সমান কত পাবো, 10 আর পাবো। এবার সিগমা বের করতে চাইছি আমি। সিগমা মানে কি, কিউ ডিভাইডেড বাই 4 আর স্কোয়ার। এটা কার ক্ষেত্রে বের করলাম, ক্ষুদ্রর ক্ষেত্রে বের করলাম। ভালো করে দেখবে, এইটা আর এইটার সঙ্গে সম্পর্ক বের করছি, কিন্তু ক্ষুদ্রর ক্ষেত্রে বের করলাম। তাহলে কিউ সমান সমান কত, 4 আর স্কোয়ার সিগমা। এবার আমি কি করছি, যদি বৃহতের ক্ষেত্রে আমি একটু অন্যভাবে লিখছি, বিগের সিগমাটা কত, বিগের সিগমাটা কত, কিউ দেখে নাও ডিভাইডেড বাই 4 আর স্কোয়ার। এইভাবেই কিন্তু লেখা হয়, যেহেতু আমি বড়টার ক্ষেত্রে আগে ধরছি। তাহলে এইখানে ক্যালকুলেশনটা কি দাঁড়াবে,
এইভাবে লিখব, এটা কিউ, দেখো লিখলাম ডিভাইডেড বাই 4πr²। এবার এই কিউ মানে কি, এই দেখো কিউ এর মানটা, তাহলে লিখে ফেলো 10⁻³ এভাবে লিখলাম। কিউ এর মানটা কত, 4πr² সিগমা ডিভাইডেড বাই 4π, এই দেখো r = 10r, তাহলে r² মানে কত, r = 10r, r² মানে কত, তাহলে 100 স্মল r²। এইটা কিন্তু একটুখানি ভালো করে দেখে নাও। তাহলে এই ক্যালকুলেশনটা যদি কাটাকাটি করো, দেখো 4π 4টা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে থাকলো 10, তাহলে আলটিমেট উত্তর কত, 10 সিগমা। এই অঙ্কটা যদি তুমি দেখে নাও তাহলে বাকি সমস্ত অঙ্ক তোমার কিন্তু এক নিমেষেই হয়ে যাবে, এবং তুমি যদি এই থিওরিটা একটুখানি বুঝে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, তারই একটা অ্যাপ্লিকেশন অঙ্ক আমি এখানে তোমাদের সামনে দিয়েছি, একদম অ্যাপ্লিকেশন অঙ্ক। 8 মিলিমিটার ব্যাসযুক্ত 64টি আহিত জলবিন্দু একত্রিত হয়ে একটি বৃহৎ জলবিন্দু গঠন করে। প্রতিটি ক্ষুদ্র জলবিন্দু আধান সমান হলে ওই দুই ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। প্রথমেই আগে কি করব, ব্যাস কত লেখা আছে 8 mm, তাহলে ব্যাসার্ধ কত সেটা লিখে নেব 4 mm, তাহলে 4 mm কে আগে সেন্টিমিটারে করে নেব 0.4 সেন্টিমিটার। তাহলে আগে করব কি, এই যে 8 মিলিমিটার ব্যাসযুক্ত 64টি জলবিন্দু গঠন করে যেটা বড় বিন্দু গঠন হয়েছে, বড় বিন্দুটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে লিখে নেব 64টা কি মিলিত হয়েছে, ছোট বিন্দু 4/3 পাই ইন্টু 0.4 সেন্টিমিটারের হোল কিউব ডিভাইডেড বাই কি করেছি 4/3 পাই, বড়টার ব্যাসার্ধ ধরে নিয়েছি, বড় বিন্দুটা মানে আহিত বিন্দুটা যেটা তৈরি হয়েছে বৃহৎ জলবিন্দু আহিত, সেইটা আর, তাহলে এটা r³ এইখান থেকে যদি আমি আর এর মান বার করি তাহলে বেরোয় 1.6 সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রর ক্ষেত্রে যদি সিগমা 1 হয় তলমাত্রিক ঘনত্ব, আর বড়টার ক্ষেত্রে যদি সিগমা 2 হয়, তাহলে সিগমা 1 বাই সিগমা 2 কি হবে, সিগমা 1 কি হবে, সবগুলোর আধান ক্ষুদ্র জলবিন্দু যত ধরা হয়েছে সব সমান, তাহলে ধরে নিচ্ছি সব কটা ক্ষুদ্র জলবিন্দু কিউ করে দিয়েছে। আর বড় কিউটা কত, বড় কিউটা হবে 64 কিউ, তাহলে প্রথমটার ক্ষেত্রে হবে কিউ বাই 4π 0.4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বড় ছোটটার ক্ষেত্রে হলো, এই জিনিসটা ডিভাইডেড বাই কত হবে 64 কিউ ডিভাইডেড বাই 4π 1.6 এর হোল স্কোয়ার। এবার দেখো 4π কেটে গেল, কিউ কেটে গেল, তাহলে ওপরে কি চলে গেল, ওপরে চলে গেল 1.6 এর হোল স্কোয়ার চলে গেল, নিচে চলে গেল কত 64 ইন্টু 0.16, এই দেখো 4 4 16, 64 নিচে থাকলো, এটা নিচে থাকলো, আর এইটা ওপরে চলে গেল। এইটা যদি করো তাহলে দেখবে 2.56 16 16 256, আর এইটা গুণ করলে আসে 1024, সুতরাং এটা কাটাকুটি করলে হয় 1/4। তাহলে তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, 1/4। এর আগেরটা তোমাদের থিওরি দিয়ে বোঝালাম, এটা অঙ্ক দিয়ে বোঝালাম, একটু ভালো করে দেখে নাও। নেক্সট অঙ্ক দেখো, একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, গোলকটিতে 5024 ইএসইউ আধান দেওয়া হলো, গোলকের ভেতরের ও বাইরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। আমরা জানি কোন একটা ফাঁপা পরিবাহীতে যখন আধান দেওয়া হয় তখন তার আধান সম্পূর্ণ বাইরের পৃষ্ঠেই অবস্থান করে, ভেতরের ফাঁপা পরিবাহীর ভেতরের পৃষ্ঠে কোনো আধান যায় না, তার মানে ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত, 0। প্রথমেই বেরিয়ে গেল ভেতরের তলমাত্রিক ঘনত্ব কত, 0। এবার বাইরেরটা কি করব, একইভাবে আমি ফর্মুলা ফেলবো, বাইরেরটা হচ্ছে সিগমা ডিভাইডেড বাই কিউ ডিভাইডেড বাই 4π r², তাহলে কিউ কত 5024 ডিভাইডেড বাই 4π ইন্টু 4 ব্যাসার্ধ বলেই দিয়েছে। তাহলে এখানে একটুখানি জিনিস আছে যে পাইয়ের মান যদি 3.14 ধরে করো তাহলে এটা মোটামুটি আসবে 24.97 ইএসইউ পার সেন্টিমিটার স্কোয়ার, এইভাবেই কিন্তু আসবে। মোটামুটি এটাকে তুমি 25 ইএসইউ
পার সেন্টিমিটার স্কোয়ার ধরে নিতে পারো। তবে পরীক্ষার সময় এইভাবে অঙ্কটা 3.14 না বসিয়ে যাতে একটু সুবিধা হয় কাটাকুটি, সেই জন্য পাইয়ের মান 22/7 ধরে ক্যালকুলেশন করবে, যাতে একটু চট করে অঙ্কটা করে ফেলতে পারো। নেক্সট অঙ্ক দেখো, 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলকের আধান সমান। তার মানে দুটি গোলকের আধানই কিউ, তাহলে Q1 আর Q2 ধরে নিলাম, যেখানে Q1 = Q2। এবার বলেছে এদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত। তাহলে প্রথমটার ক্ষেত্রে σ1 আর দ্বিতীয়টার ক্ষেত্রে σ2 একবারে বসালাম। তাহলে Q1 / 4π² ডিভাইডেড বাই Q2 σ2 এর জন্য 4π, এই 4, এটা 4 হয়ে গেল, এটায় 8, তাহলে 8² তাহলে Q1 Q2 যদি সমান হয়, 4π যদি কেটে যায়, তাহলে ওপরে চলে গেল কত 8², নিচে চলে গেল 4², তার মানে 8 × 8 = 64 আর 4 × 4 = 16, তাহলে অনুপাত কত হলো 4:1। যাই হোক, তোমাদের সামনে আমি যতটা পারলাম, আমি সমস্ত অঙ্ক, যত ধরনের প্রথম চ্যাপ্টারে অঙ্ক দেয় সব ধরনের অঙ্কই তোমাদের সামনে উপস্থাপিত করলাম, তোমরা একটু দেখে নাও। আগামী দিন আমি সেকেন্ড চ্যাপ্টারের বিশেষ টপিকগুলোর ওপর আবার অঙ্ক দেওয়া শুরু করব। আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।